আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। প্রিয় শিক্ষার্থী, আপনার যে চাকরির জন্য বা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এটি কিন্তু শুধু একটা চাকরির পাওয়ার পরীক্ষা নয়, এটা আপনার স্বপ্ন পূরণের পরীক্ষা, ভবিষ্যতের আলো। আজ যদি আপনি হাল ছেড়ে দেন, অনেক শিশুর ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে ঢেকে যাবে। কেন বলুন তো? কারণ আপনি যদি একজন আদর্শ শিক্ষক হন, আপনার হাত ধরে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, এমনকি বিজ্ঞানী, দেশের প্রধানমন্ত্রীও তৈরি হতে পারে। কত অভিভাবক আছে আপনি কি জানেন, যে যারা চান তাদের সন্তান ভালো শিক্ষা পাক? হ্যাঁ, আপনিই হতে পারেন সেই আলো। আপনিই হতে পারেন সেই দরিদ্র শিশুকে পথ দেখানোর জন্য আদর্শ একজন শিক্ষক, যার অনুপ্রেরণাতে সেই শিক্ষার্থীর দুঃখকে দূর করে সফলতার শিখরে চলে যাবে। তাই ভয় নয়, হতাশা নয়, এগিয়ে চলুন সামনের দিকে। আপনার স্বপ্ন, আপনার লক্ষ্য পূরণ করার জন্য অনেকটা পথ কিন্তু বাকি রয়েছে। তাই আপনার মন থেকে ঝেড়ে ফেলুন সকল ধরনের সংশয়, সকল ধরনের ভয়, মনোযোগ দিন পড়ায়। কারণ হয়তো আপনারই কোনো ছাত্রছাত্রী একদিন আপনার সামনে এসে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবে, স্যার, আমাকে চিনতে পেরেছেন? আমি অমুক। আপনার অনুপ্রেরণাতেই আমি আজ নামকরা একজন বিজ্ঞানী, নামকরা একজন ডাক্তার, মেডিকেল ইঞ্জিনিয়ার, বিভিন্নভাবে আপনাকে পরিচয় দিতে পারে। সেই দিনটার কথা একবার চিন্তা করুন তো, সেই দিন আপনার মনের অবস্থা কতটুকু আনন্দ বোধ করবে। সেই দিনের কথা চিন্তা করে প্রস্তুতি নিয়ে শুরু করুন আজ থেকেই। আর আপনাদের এই স্বপ্নযাত্রায়, স্বপ্ন পূরণের যাত্রায় সাথে আছে স্মার্ট গভর্নমেন্ট জব সলিউশন। প্রিয় শিক্ষার্থী, প্রাইমারি নিয়োগ প্রস্তুতি 2025-এর ব্যাখ্যামূলক মডেল টেস্ট 2 নম্বর ক্লাসে আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সানাউল হক। শুরুতেই আমাদের যে প্রশ্নটি রয়েছে, হেইট শব্দের বিপরীত শব্দ কোনটি? তাহলে আমাদের যেহেতু ব্যাখ্যামূলক প্রশ্ন, এখানে জানতে হবে হেইট শব্দের অর্থটা কি। হেইট শব্দের অর্থ ঘৃণা করা। যদি এর বিপরীতার্থক শব্দ বলা হয় তাহলে হবে প্রশংসা করা, যেটা হবে অ্যাডমিয়ার। কোন সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করা হয়েছিল? পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করা হয়েছিল 1958 সালে। সঠিক বানান, আমাদের বানান শুদ্ধি থেকে কিন্তু প্রায়শই এই বানানটি আসে, যে কোশ্চিনারি। আচ্ছা, এটা আপনারা খুব সহজে মনে রাখবেন যেভাবে, সেটা হচ্ছে কোশ্চিন নাই রে। এভাবে মনে রাখবেন, কোশ্চিন নাই রে, তার মানে QUESTION, এটা হচ্ছে আমাদের কোশ্চিন। এরপরে নাই, INAI, এরপর হবে কি RE। ওকে, এবারে কোশ্চিন নাই রে, তাহলে এখানে এনটা কিন্তু আমাদের দুইটা হচ্ছে, তার মানে সেক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে? সেক্ষেত্রে হবে ঘ নাম্বার। সুন্দর মাত্রেরই একটি আকর্ষণ শক্তি আছে, তাহলে এখানে সুন্দর শব্দটি কোন পদ? এখানে সুন্দরটা কিন্তু নাউন, অর্থাৎ বিশেষ্য হিসেবে ব্যবহার করা হয়েছে। কবি আলাউলের জন্মস্থান কোথায়? এটি একটি কনফিউশন প্রশ্ন, কারণ কারো মতে বলা হয় ফরিদপুরের ফতেহাবাদ এবং কারো মতে চট্টগ্রামের জোবরা। দুটোই কিন্তু সঠিক উত্তর বলে গ্রহণ করা হয়। যেহেতু আমাদের এখানে ফরিদপুরের সুরেশ্বর রয়েছে, ফতেহাবাদ নাই, সেক্ষেত্রে আমরা চট্টগ্রামের জোবরা রাইট অ্যান্সার করতে পারি। নিচের কোনটি পুংলিঙ্গ অর্থাৎ ম্যাসকুলিন জেন্ডার? তাহলে এখানে ম্যাসকুলিন জেন্ডার রয়েছে অক্স অর্থাৎ ষাঁড়। বড়াই কোন কাব্যের চরিত্র? আচ্ছা, বড়াই আপনারা কি নিশ্চয়ই, যারা বিশেষ প্রস্তুতি নিচ্ছেন তারা তো নিশ্চয়ই শ্রীকৃষ্ণ কীর্তন, চর্যাপদ ইত্যাদি পড়েছেন, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যের বড়াই বলা হয় এক। তাহলে এই বড়াই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একটি চরিত্র। বিনয় অর্থাৎ মডেস্টি, মহত্বের ভূষণ, তার মানে বিনয়ী মহত্বের ভূষণ, এর সঠিক ট্রান্সলেশন কোনটি হবে? তাহলে মডেস্টি ইজ এমব্লিশমেন্ট অফ গ্রেটনেস। সেক্ষেত্রে আমরা যদি করি, এখানে ঘ নাম্বারটা হবে কিন্তু সঠিক উত্তর। এবল মানে সক্ষম, এর ভার্ব কোনটি হবে? তাহলে এবল এর যদি আমরা ভার্ব করতে যাই তাহলে ইনেবল হবে সঠিক উত্তর। এক্ষেত্রে এখানে আমরা ইনেবল শব্দের অর্থ বলতে চালু করা, জীবন্ত করা, সচল করা, বিভিন্নভাবে অ্যান্সারটা আমরা করতে পারি। এবারে যেটি রয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে একটি সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ যদি 140 ডিগ্রি হয়, সেক্ষেত্রে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে? তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? তাহলে এখানে যেটা করতে হবে, অন্তকোণের পরিমাণ কত আছে আমাদের এখানে জানতে হবে। অন্তকোণের পরিমাণ 140 ডিগ্রি। তাহলে প্রথম কাজ হবে আমাদের 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, তাহলে কত হলো? 40 ডিগ্রি। এই জাস্ট এই 40 ডিগ্রি দ্বারা
400 আচ্ছা সরি 360-কে ভাগ করতে হবে, অর্থাৎ 360-কে। তাহলে 360 ভাগ 40, তাহলে কত হবে? 4 নং 36, তার মানে 9, অর্থাৎ আমাদের বহুভুজটির বাহুর সংখ্যা 9টি। আমি আবারও বলছি, যদি অন্তঃকোণের পরিমাণ দেওয়া থাকে সেক্ষেত্রে আগে বহিস্থ কোণের পরিমাণটা বের করে নিতে হবে, অর্থাৎ 180 থেকে অন্তঃকোণ বিয়োগ করতে হবে। আমরা সেটা করেছি। তারপরে বাহুর সংখ্যা বের করতে 360 দ্বারা সেইটি অর্থাৎ বহিস্থ কোণের পরিমাপটা ভাগ করতে হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। পথে ও প্রান্তরে এটি কোন ধরনের সমাস? তাহলে আমাদের পথে ও প্রান্তরে, প্রথমে পথে রয়েছে, পরবর্তীতে প্রান্তর রয়েছে, মাঝখানে কি রয়েছে? ও রয়েছে। তাহলে যেহেতু মাঝখানে ও এবং থাকে সেটা কি হয়? দ্বন্দ্ব হয়। আর দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রাধান্য পায়। তার মানে পথে প্রান্তরে, এটা আমরা অলুক দ্বন্দ্ব বলতে পারি, যেহেতু পথ এ প্রান্তর এ বিভক্তিযুক্ত রয়েছে। তার মানে এটার অ্যান্সার কিন্তু দুইটা হবে, শুধু দ্বন্দ্বও বলতে পারি, অলুক দ্বন্দ্ব বলতে পারি। সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র, এটা কোন ধরনের বাক্য? এটা কিন্তু একটা জটিল বাক্য। হ্যাঁ, তার মানে এখানে জটিল বাক্য হবে সঠিক উত্তর। আই স দ্য বয় ক্রাইং, এটা প্যাসিভ করতে হবে। তাহলে আই স দ্য বয় ক্রাইং, তাহলে এখানে সঠিক উত্তর হবে কোনটি? যেহেতু এখানে আমাদের স আছে, তাহলে আমাদের সঠিক উত্তরটা আমরা করব দ্য বয় ওয়াজ সিন ক্রাইং বাই মি, যে বাচ্চাটি যে কান্না করছে বা বালকটি কান্না করছে সেটা আমার দ্বারা দেখা হয়েছে। তার মানে সেক্ষেত্রে আমরা ক্রাই, আচ্ছা গ নাম্বারটা হচ্ছে এখানে সঠিক উত্তর। মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কোন সালে? যেহেতু জাস্ট 2 দিন আগে আমাদের অ্যান্টনিও গুতেরেস, জাতিসংঘের মহাসচিব, কিন্তু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সেক্ষেত্রে আমাদের রোহিঙ্গা বিষয়ক প্রশ্ন কিন্তু আসাটা অযৌক্তিক নয়। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা বলতে পারি যে মিয়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হয় 1982 সনে। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক বাক্যটির প্যাসিভ ফর্ম কোনটি হবে? তাহলে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, সঠিক উত্তরটা হবে দ্য ওয়ার্ক উইল বি, যেহেতু শ্যাল আছে উইলটা ব্যবহার করতে পারি। তাহলে দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, অর্থাৎ গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, তাহলে এটি কোন ধরনের বাক্য? তাহলে যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, যেহেতু শর্ত আছে এখানে, তাহলে এখানে অবশ্যই হবে কি? মিশ্র বাক্য। 63 লিটার পরিমাণে মিশ্রণ, আচ্ছা 63 লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত 27:2, ওই মিশ্রণে এসিড ও পানির পরিমাণ কত? আমরা সেম এই টাইপের অঙ্ক গতকালও কিন্তু দিয়েছি। তাহলে প্রথম কাজ কি? 7 2 9, 9 দ্বারা কাকে ভাগ করব? 63-কে, তার মানে কত পাবো? 7। তাহলে 7 7 49 আর 7 2 14, তার মানে 49 আর 14 হবে আমাদের এখানে সঠিক উত্তর। আশা করছি সেটা বুঝতে পেরেছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? সরি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? এটি খুবই ফেমাস, খুবই পপুলার এবং প্রায় পরীক্ষায় এটি এসে থাকে। এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য HW, আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন এবং এই প্রশ্নের উত্তরটির নাম সহ আপনারা কমেন্ট করার জন্য অনুরোধ করছি। আমাদের গতকালের ভিডিওতে অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। তামান্না আক্তার লিখেছেন 1 একটি পূর্ণ সংখ্যা। আমরা বলেছি 1 কোন ধরনের সংখ্যা? 1 মূলত একটি একক সংখ্যা, এটি হবে সঠিক উত্তর। আতিশী খাতুন লিখেছেন পাবনা থেকে। শামীম, আচ্ছা শিমলা লিখেছেন স্যার পিডিএফ শিট নিব, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তাহলে হবে। শারমিন সুলতানা সুপ্তি লিখেছেন পূর্ণ সংখ্যা, এটাকে একক সংখ্যা বলা হবে। আমিনুর রহমান বলেছেন সহজ প্রশ্ন না করে একটু কঠিন প্রশ্ন করেন যাতে আমাদের ভালো হয়। প্লিজ স্যার, আপনাকে করার জন্য অনুরোধ করছি, আপনারা বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে অ্যানালাইসিস করেন, আপনারা আমাদের প্রশ্নগুলো দেখেন যে আমাদের প্রশ্নগুলো কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ। অযৌক্তিক কোনো প্রশ্ন পড়ে লাভ নাই। যে সকল টপিকস থেকে প্রশ্ন আসে আমরা ওই সকল প্রশ্ন থেকেই বারবার কিন্তু প্রশ্নগুলো যুক্ত করি। প্রাইমারি সার্কুল দেওয়ার মাত্রই জানাবেন, লিখেছেন মোস্তাকিম মিয়া। অবশ্যই জানাবো। খাদিজা খাতুন লিখেছেন স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মীরা লিখেছেন স্যার কয়টা থেকে ক্লাস নেন? প্রতিদিন সন্ধ্যায় 7টায়। জাকারিয়া লিখেছেন কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। এছাড়া কবির ঢাকা উত্তরা থেকে লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? অনেকদিন পরে আপনার মেসেজ পেলাম। এরপরে গাইবান্ধা থেকে হামিদা লিখেছেন ধন্যবাদ। শারমিন সুলতানা সুপ্তি লিখেছেন তেঁতুল, আচ্ছা। বরিশাল থেকে জুলি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপরে জামালপুর থেকে লিখেছেন তামান্না আক্তার। সাইফুল ইসলাম লিখেছেন 56 নম্বর অঙ্কটা লিখিত স্টাইলে করিয়ে দেখান। আচ্ছা, কোনো একটা অঙ্ক মানে শর্ট করে শেখানো হয়েছিল। ওকে,
এমডি বাবু মোল্লা লিখেছেন পাবনা থেকে, দেখছি স্যার। আচ্ছা, শান্তি খাতুন লিখেছেন পাবনা থেকে, 19তম নিবন্ধন সার্কুলার দিয়েছে, কবে দিতে পারে? ঈদের পরে দেওয়ার সম্ভাবনাটা বেশি। ইউনিয়ন সমাজকর্মী সাজেশন নিতে চাই, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। নাসরিন জান্নাত সিলেট থেকে লিখেছেন। অনেকে শিক্ষার্থী কিন্তু গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন। বরিশাল থেকে লিখেছেন শিফন হাওলাদার। মামুন লিখেছেন গাজীপুরের কাপাসিয়া থেকে। শিমলা ভোলা থেকে, স্যার ক্লাসটা খুবই সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার টেকনিকগুলো অসাধারণ, অনেক ধন্যবাদ। নাহিদ আক্তার লিখেছেন অনেক ধন্যবাদ ভাইয়া, প্রতিদিন প্রাইমারি ক্লাস চাই, দোয়া রইল। অবশ্যই, আমি যদি সুস্থ থাকি তাহলে অবশ্যই ক্লাসগুলো নিয়মিত পাবেন। ঝিনাইদহ থেকে রাজু আহমেদ লিখেছেন অসংখ্য ধন্যবাদ স্যার। এরপর লিখেছেন নাহিদ আক্তার, অনেক ধন্যবাদ ভাইয়া, প্রতিদিন ক্লাসটা দিবেন। আচ্ছা, এরপরে লিখেছেন অনেক সুন্দর ক্লাস, বৃষ্টি চুয়াডাঙ্গা থেকে। এবং সর্বশেষ লিখেছেন থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের কথা রাখার জন্য, সৈকত সরকার। প্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পরবর্তী প্রশ্নটি আমাদের রয়েছে কি, যে প্রতিটি বাক্যে প্রধান কয়টি অংশ থাকে? প্রতিটি বাক্যে প্রধান অংশ থাকে কতটি? এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। থাকে মোট দুটি, একটা কি উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 36 অর্থাৎ 36 হয় এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল যদি 12 হয়, তাহলে এক্স এর মান কত হতে পারে? তাহলে আমরা এখানে কিভাবে বের করতে পারি? এখানে আমরা দুই ওয়েতে ব্যবহার করি, যোগ বিয়োগ করে ব্যবহার করি অথবা অপশন ধরে ব্যবহার করতে পারি। যেমন যোগ বিয়োগ করে আমরা কিভাবে বের করতে পারি সেটা যদি আমরা দেখাই, যেমন এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 36 রয়েছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত রয়েছে? 12, তাই না? আচ্ছা, 12। তাহলে আমরা যদি এখন যোগ করি, তাহলে আমাদের 2x ইকুয়াল টু কত হবে? 6 2 8, 3 আর 1 4, তার মানে x এর মান কত হবে? 24 হবে, রাইট? তাহলে x এর মান আমাদের কত হবে? 24 হবে। তার মানে ঘ নাম্বারটাই সঠিক উত্তর। এটাই হচ্ছে শর্ট টেকনিক। ভ্রমর অর্থে কোনটি শুদ্ধ নয়? ভ্রমর অর্থে মধুলেহ ঠিক রয়েছে, ভোমরা মৌমাছি দুটি ঠিক। মধুময়, তার মানে এটি ঠিক নেই, এটি হবে শুদ্ধ নয়। 8 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে, কাজটি 6 দিনে সম্পন্ন করতে নতুন কতজন লোক নিয়োগ করতে হবে? আচ্ছা, তাহলে 8 জন লোকের লাগে কত? 18 দিন। তাহলে 6 দিনে সম্পন্ন করতে নিশ্চয়ই বেশি প্রয়োজন হবে। তাহলে এটা আমরা কিভাবে করব? যে 8 জনের লাগে 18 দিন, তাহলে নিশ্চয়ই একজনের বেশি লাগবে, সেক্ষেত্রে 18 গুণ 8। যেহেতু আমাদের 6 দিনে সম্পন্ন করতে হবে, এখন 6 দ্বারা আমরা ভাগ করব। তাহলে 6 দিয়ে 18 কাটলে 3, 3 আসতে 24। তাহলে কত হলো আমাদের? আমাদের এখানে আচ্ছা 24 দিন লাগবে 6 দিনে। ও সরি, তাহলে এখানে আমাদের কি বলেছে? এখানে আমাদের দিন দেওয়া আছে, লোক চেয়েছে। তাহলে আমাদের এখানে একটুখানি ভিন্নভাবে করতে হবে, যে 18 দিনে করে 8 জন, একদিনে করে 18 গুণন 8, যদিও সেম একই রকমই আসবে। এবারে 6 দিনে করে কত? 18 গুণন 8 ভাগ 6, তাহলে অ্যান্সার কত হবে? 24। এখন আমাদের ছিল কতজন? 8 জন ছিল, তার মানে আমাদের আরও প্রয়োজন কত? 16 জন। তার মানে এই 16 জন হবে আমাদের সঠিক উত্তর। টাকায় 10টি ও টাকায় 15টি দরে সমান সংখ্যক লিচু কিনে লিচুগুলো সবগুলো 12 টাকা দরে, অর্থাৎ টাকায় 12 টাকা দরে বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে? তাহলে এখানে আমাদের প্রথমে একটা একটা করে বের করে নিতে হবে। যেমন আমাদের প্রথমে এখানে রয়েছে 10টি লিচুর ক্রয় মূল্য কত? 1টি, তার মানে এখানে আমরা এভাবে করে নেব 1 এর 10। দ্বিতীয়বার কত রয়েছে? যে 15টি, তার মানে এটা কত হবে? 1 এর 15। ওকে, এবারে যেটা করতে হবে, আমাদের এই দুটো যোগ করতে হবে। 1 এর 10 এবং 1 এর 15 যোগ করলে আমাদের কত হবে? যেহেতু 15 আর 10 এর লসাগু কত হবে? 30 হবে। তাহলে 30 করলে এখানে 3 যোগ 2, তার মানে 5 এর 30, তার মানে আমরা করতে পারি 1 এর 6। তাহলে এখন একটু খেয়াল করেন, তাহলে এই যে এখানে 10 ছিল, 1 এর 10 ধরছি, 15 ছিল, 1 এর 15 ধরছি, তাহলে 1 এর 6 আমাদের অ্যান্সার বের হয়েছে। তার মানে আমাদের কি হবে? এই 1 এর 6 টাকা হবে দুটি লিচুর বিক্রয় মূল্য। এখন আমাদের 12টি লিচু বিক্রি করছি না, তাহলে টাকায় বিক্রি করছি কয়টা? তার মানে 12টির দাম কয় টাকা? 1 টাকা, তার মানে এখানে 1 এর 12 হবে। তাহলে 12টির দাম 1 টাকা হলে 1 এর 12। তাহলে একটার দাম যদি 1 এর 12 হয়, তাহলে দুইটার দাম কত হবে? 1 এর 6, রাইট? তাহলে এখানেও বের হলো কত? দুইটা লিচুর দাম 1 এর 6, এখানেও কত বের হলো? 1 এর 6। তার মানে লাভ বা ক্ষতি কোনোটাই কিন্তু হবে না।
কোন সংখ্যার 3-এর 7 অংশ সমান 48? এটা খুব ইজিলি করা যায়। এটা করতে গেলে আপনার জাস্ট অপশনের সহায়তা নিতে হবে। এখানে অপশনের সহায়তা আমরা কিভাবে নেব? যেমন 128 গুণন 3-এর 7 সমান 48 কি হয়? হবে না। 32-এর ক্ষেত্রে হবে না, 40-এর ক্ষেত্রে হবে না। তাহলে শুধু বাকি থাকলো কি? 112। তার মানে 112টা হবে আমাদের রাইট অ্যান্সার। এরপর রয়েছে যে 3x + 2y = 8 এবং 2x - y = 3 হলে ফাইন্ড দ্য ভ্যালু অফ x। এখানে x এর মান কত হবে? তাহলে এখানে x এর মান প্রথম আমরা যদি দেখি, আমরা y এর মানটা কিন্তু কাল্পনিক ধরে নিতে হবে। যেমন প্রথম অপশনে রয়েছে কি 2, তাহলে এখানে 3 দুগুণে 6 হবে। তাহলে এখানে 8 মেলানোর জন্য y এর মান কত ধরতে হবে? 1 ধরতে হবে। তাহলে 6 আর 2 এ 8। এখানেও যদি আমরা ধরি তাহলে এখানে 2 2 4 - 1, y এর মান 1 ধরা হয়েছে 3, তার মানে দুইটাই হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমরা অপশন ধরেই কিন্তু খুব সহজেই এটা সলভ করতে পারলাম। শিশুটি মা মা বলে কাঁদছে। এখানে মা মা দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহার হয়েছে? আচ্ছা, শিশু যখন কাঁদে কি জন্য কাঁদে? তার মার এখানে যাতে তার মা যেন বুঝতে পারে যে ছেলে তাকে ডাকছে, তার মানে এখানে আগ্রহ বোঝাচ্ছে, আগ্রহ অর্থে এখানে ব্যবহার হয়েছে। ক্যারাটে, জুতো, রিক্সা এগুলো কোন জাতীয় শব্দ? গতকালও বলেছি যে এগুলো শব্দ থেকে প্রশ্ন আসবে। ক্যারাটে, জুতো, রিক্সা। রিক্সা শব্দ যেহেতু জাপানি, তার মানে জুতো ক্যারাটেটাও জাপানি হবে। অনেক শব্দের সমার্থক শব্দ কোনটি? অনেক শব্দের সমার্থক শব্দ বলতে আমরা যেটি বোঝাই সেটি হচ্ছে সৈন্য বা সৈন্যদল। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? প্রথম রাষ্ট্রপতির নাম যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে তাজউদ্দিন আহমেদ হবে সঠিক উত্তর। x³ - 5x² + 4 = 0 হলে এখানে x এর সমীকরণ, আচ্ছা সমীকরণে x এর সহগ কত? আচ্ছা আপনারা বলেন তো এখানে x এর সহগ কত? ভালো করে একটু খেয়াল করবেন, অঙ্কগুলো পড়তে হয়। একটা প্রশ্ন যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে তার উত্তর সঠিক দেওয়ার পসিবিলিটিটা 98% বেড়ে যায়। তাহলে এখানে x³ - 5x² + 4 সমীকরণে x এর সহগ চেয়েছে। উত্তর আমাদের অঙ্কে কি x আছে? ভালো করে খেয়াল করে বলুন তো। সবাই তো বলবেন হ্যাঁ অবশ্যই x আছে। এই যে x³ x² x তো আছে না, x³ আছে, x² আছে, বাট x নাই। ভালো করে বুঝেন, x³ আছে, x² আছে, কিন্তু x নাই। তার মানে x এর সহগও এখানে নাই। তার মানে x এর সহগ যেহেতু নাই, xই নাই, x এর সহগ আসবে কোথা থেকে? তার মানে এটা হবে 0 অ্যান্সার। একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায়, 4 ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে। মোট ভ্রমণের মানে যে প্রতি ঘন্টায় গড় কত? এটা আমরা দুইভাবে করতে পারি। এখানে একেবারে সহজ যেটি হচ্ছে যে আমাদের অনেকে বলে যে এই যে 2 ঘন্টা 4 ঘন্টা এটা যোগ করে 5 দ্বারা ভাগ করে ইত্যাদি। না, এভাবে এটা করা যাবে না। এটা আমাদের যেটা করতে হবে, মোট দূরত্ব কত? মোট দূরত্ব প্রথমে গেছে কত? 5 মাইল। আচ্ছা 5 মাইল, 5 মাইল 5 মাইল 10 মাইল। আচ্ছা, আর মোট সময় কত? প্রথমে 2 ঘন্টা লাগছে, আসার সময় 4 ঘন্টা লাগছে, তাহলে 6 আর মোট দূরত্ব হচ্ছে 10 মাইল। এবারে আমাদের এখন যেটা করতে হবে, এই 10কে 6 দ্বারা ভাগ করতে হবে, জাস্ট এইটুকু। 10কে 6 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো? 5/3। আর এই 5/3 এটাই অ্যান্সার, এত চাপ নেওয়ার প্রয়োজন নেই। শি ইজ এ বিউটিফুল লেডি, আন্ডারলাইন ওয়ার্ড ইজ। বিউটিফুল লেডি, তার মানে এই বিউটিফুল দ্বারা কাকে বোঝানো হচ্ছে? শি অথবা এই লেডিকে, দুজনকেই, তাই না? তাহলে দুইজনকে বোঝানো হচ্ছে। তার মানে এখানে বিউটিফুলকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? সম্পূর্ণভাবে অ্যাডজেক্টিভ দ্বারা, কারণ এখানে গুণ বোঝাচ্ছে। আরেকটা গান গাও না, তার মানে এখানে না দ্বারা কি প্রকাশ করেছে? আমরা ওই যে কনসার্টে গেলে কি বলি? ওয়ান মোর প্লিজ, ওয়ান মোর প্লিজ। তার মানে এখানে কি আরও একটা গাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। তার মানে এখানে সঠিক উত্তর হবে অনুরোধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয়েছিল? বিশ্বযুদ্ধ থেকে একটা প্রশ্ন পাবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939, তার মানে এখানে 1 সেপ্টেম্বর অফ 1939। a² = 3a - 1 হলে a⁸ + 1/a⁸। আচ্ছা, a⁸ + 1/a⁴, এখানে যেটাই হোক না কেন এটা মূলত a⁴ + 1/a⁴ এই ফরম্যাটে আসবে, এটা মনে রাখবেন।
তাহলে এখন আমাদের কি প্রয়োজন, এখানে আমাদের a প্লাস ওয়ান ডিভাইডেড a এর মানটা বের করে নিতে হবে। কিভাবে, যে আমাদের কিছু কাস্টমাইজ করতে হবে, কিছুটা মডিফাই করতে হবে, যে এইটাকে যে a স্কোয়ার ইকুয়াল টু 3a মাইনাস ওয়ান, এটাকে একটু যদি কাস্টমাইজ করি তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড 3a, যেহেতু আমাদের মান বের করতে হবে এই এটাকে এই পাশে ভাগ করে দেবো, a স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড a ইকুয়াল টু 3, তাহলে এখানে আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে কি হবে, a প্লাস ওয়ান ডিভাইডেড a ইকুয়াল টু 3। এবারে কিন্তু আমরা a প্লাস ওয়ান ডিভাইডেড a এর মান পেয়ে গেছি। তাহলে আমাদের এখানে এই ফরম্যাটটা কি ফরম্যাটে হয়ে গেছে, a টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ডিভাইডেড a টু দি পাওয়ার 4। তাহলে এক্ষেত্রে আমি যেভাবে শিখেছি মান স্কোয়ার প্লাস মাইনাস টু টোটাল স্কোয়ার মাইনাস টু, তাহলে মান স্কোয়ার মাইনাস টু, এটা স্কোয়ারেরটা গেল, যেহেতু 4 আছে তাহলে আবার হবে টোটাল স্কোয়ার মাইনাস টু। ওকে, তাহলে 3 স্কোয়ার মাইনাস টু তার মানে কি, 3 তিরিকে 9, 9 মাইনাস 2 তার মানে 7, আবার 7-এর উপর স্কোয়ার মাইনাস টু, তাহলে 7 7 49 মাইনাস টু তার মানে কত, 47। তাহলে আমাদের অ্যান্সারটা কত বের হলো, 47, আর 47টাই হচ্ছে এখানে রাইট অ্যান্সার। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে আমাদের এখানে শর্ত দেওয়া আছে, তাহলে দশক স্থানীয় বিনিময় সংখ্যাটি কত হবে। তাহলে একটু ভাবুন, আমাদের এখানে দেখতে হবে যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ, তার মানে আমরা এখানে এটাই দেখতে পারি যে 3 গুণ, তাছাড়া এগুলো কিন্তু 3 গুণ নাই, এটা আছে, এটা আর এটা আছে, আমাদের এটা হবে না, এটা হবে না, কারণ এটা দশকের অঙ্ক দ্বিগুণ আছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কোনটা হতে পারে, বিনিময়কৃত সংখ্যা তখন কত হবে, এই 39-এর বিনিময়কৃত সংখ্যা কত হবে, 93 হবে। তাহলে 93টা হচ্ছে এখানে সঠিক উত্তর। আমি আবারও বলছি যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ, তার মানে সেই সংখ্যাটি আমরা যদি দেখি অপশানে, তাহলে 9 একক স্থানীয় সংখ্যা দশক স্থানীয় সংখ্যার 3 গুণ। এবারে বলেছে যে দশক স্থানীয় অঙ্ক বিনিময় করলে সংখ্যাটি কত হবে, তাহলে বিনিময় করি, 9 3 তখন হয়ে যাবে, তখন হবে 93 অ্যান্সার। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। অ্যারেনা কনফ্লিক্ট, আচ্ছা আমাদের এখানে গতকাল মনে হয় কোনো ক্লাসে, আপনারা গতকালের ক্লাসে খুব সম্ভবত বলেছেন যে অ্যানালজি নিয়ে এক্সট্রা একটা ক্লাস দেওয়ার জন্য কেউ একজন বলেছিলেন। অ্যানালজিটা হচ্ছে, অনেকে বোঝেন না অ্যানালজি, এখানে খুব সহজে যেটা বিষয়, আপনাকে একটা টপিকস দেওয়া থাকবে, যেমন এখানে অ্যারেনা রয়েছে, কনফ্লিক্ট রয়েছে। অ্যারিনা শব্দের অর্থ যদি আমরা বলি, এটা কর্মক্ষেত্র বা যুদ্ধক্ষেত্র উভয় অর্থে ব্যবহার করা যায়। আর কনফ্লিক্টটা কি, কনফ্লিক্ট হচ্ছে দ্বন্দ্ব। তাহলে এরিনা কনফ্লিক্ট, তার মানে এখানে কর্মক্ষেত্র বলার চেয়ে যুদ্ধক্ষেত্র বলাটাই বেটার হচ্ছে। তার মানে যুদ্ধক্ষেত্রে কি হয়, কনফ্লিক্ট হয়, দ্বন্দ্ব তৈরি হয়। ঠিক একই সম্পর্ক আমাদের নিচের কোণগুলোতে রয়েছে। প্রথম অপশনটাই যে দেখি, ফোরাম, ফোরামকে যেখানে সম্মেলন হয় বা সম্মেলন স্থান, আর ডিসকাশন মানে আলোচনা। তার মানে দেখেন, যেখানে ফোরাম মানে সম্মেলন স্থলে কি হয়, আলোচনা হয়, কর্মক্ষেত্রে কি হয়, যুদ্ধক্ষেত্রে কি হয়, দ্বন্দ্ব হয়। তার মানে মিলে গেছে না, তার মানে এই ক নাম্বারটাই কিন্তু রাইট অ্যান্সার। অন্ধকে দর্পণ দেখানো বা অন্ধকে আয়না দেখানো, এর অর্থ কি, এর অর্থটা হচ্ছে নির্বোধকে জ্ঞান দান করা। অনেকে বলি না, কানাকে হাইকোর্ট দেখানো, আমরা বলি তো। হার্ডলি মেন্স, হার্ডলি বলতে কি বোঝানো হয়, হার্ডলি বলতে মনে হয় স্কেয়ারলি, হার্ডলি হ্যাড স্কেয়ারলি হ্যাড, এরকম। কোনটি তদ্ভব শব্দ, আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে কোনটি তদ্ভব শব্দ, তদ্ভব শব্দ রয়েছে একটি, সেটা হচ্ছে চাঁদ। দ্য চাইল্ড ক্রাইড ফর ড্যাশ মাদার, আচ্ছা একটা শিশু কার জন্য কাঁদে, তার মায়ের জন্য না অন্য মায়ের জন্য, এইটা আগে চিন্তা করেন। আপনি গ্রামার পারেন না সেটা পরের কথা, আমরা কিছুই পারি না, আমরা অলস। তাহলে কি হবে, দ্য চাইল্ড ক্রাইড ড্যাশ মাদার, শিশুটি তার মায়ের জন্য কাঁদছে, অন্য কারো মায়ের না, তার নিজের মায়ের, তার নিজের মায়ের, তার এই ফর ইটস মাদার। হিজ মাদার কিন্তু আবার অ্যান্সার করতে চায় না, এখানে ইটস মাদারটা হবে সঠিক উত্তর। আচ্ছা, এরপরে যেটি রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত, যেহেতু রোহিঙ্গা সম্পর্কে প্রশ্ন কিন্তু এসেইছে, ভাষাঞ্চর কিন্তু এটা জানতে হবে। ভাষাঞ্চর হচ্ছে নোয়াখালীতে, নোয়াখালী বিভাগ চাই অনেকে বলে থাকেন না, সেই নোয়াখালী। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। ডেবুট বা ডেব্যু যেটা আমরা বলে থাকি, বিশেষ করে এটা খেলোয়াড়ের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, যে প্রথম খেলার সেটাকে ডেবুট্যান্ট বা ডেবু বলা হয়। তার মানে এখানে কি বলা হবে, আমাদের এখানে সঠিক উত্তরটা হবে ফার্স্ট অ্যাপিয়ারেন্স বা প্রথম আবির্ভাব, তাহলে এটা হবে সঠিক উত্তর। আচ্ছা, নিচের কোন বাক্যে বাট একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে এখানে ইট ইজ বাট রাইট, এটা হবে না। হোয়াট ক্যান উই ডু বাট সিট, হ্যাঁ এটাতে হবে।
প্রিপোজিশন হিসেবে। জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড কথাটি কে বলেছেন? এটা ওই যে বললাম যে আপনার লিটারেচার থেকে কিন্তু একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন আসবে। তাহলে এখানে জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড এটা বলেছেন গ্ল্যাডস্টোন। এক্ষেত্রে আপনাদের বলে যে বিগত সালের বিসিএস এ যেই লিটারেচার থেকে প্রশ্ন আছে জাস্ট ওইটুকু পড়লেই আপনার প্রাইমারির জন্য লিটারেচার আর পড়তে হবে না আলাদা করে। স্টিমুলাস শব্দের বহুবচন কি? স্টিমুলাস শেষে কিন্তু ইউএস রয়েছে, তাহলে এটাকে আমরা যদি প্লুরাল করতে চাই তাহলে সেটাকে আমাদের কি করতে হবে? বহুবচন বলা আছে বা প্লুরাল আছে যেটাই বলি একই কথা, তাহলে শেষে ইউএলআই ব্যবহার হবে না। হ্যাঁ, তাহলে ইউএল আস উঠে যায়, আই বসবে শুধু, অর্থাৎ স্টিমুলি। বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় কবে? অস্থায়ী সরকার গঠিত হয়েছিল 10 এপ্রিল 71, শপথ হয়েছিল 17 এপ্রিল 71। বাংলাদেশ সংবিধান কখন কার্যকর হয়েছিল? কার্যকর হয়েছিল 16 ডিসেম্বর 1972। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? কতজন বলুন তো? মাত্র 2 জন। নাম বলতে পারবেন আপনারা? আপনারা এই নাম দুটি বলবেন যে স্বাধীনতার যুদ্ধে অবদান রাখার জন্য 2 জন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়, তাদের নামটা বলবেন প্লিজ। যারা ক্লাসটি দেখবেন এই পর্যন্ত অবশ্যই নামগুলো লিখবেন কমেন্টে। নিচের কোনটি মৌলিক সংখ্যা? 4 যৌগিক, 0 সংখ্যার মধ্যে পড়ে না, 1 একক সংখ্যা, বাকি থাকলো 2, 2টা জোড় প্লাস মৌলিক সংখ্যা। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে সমগ্র যুদ্ধকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল, বাট সাব সেক্টর কয়টা ছিল? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেক্টর 11টা, এটা সবাই জানে, মুখস্থ আছে, বাট সাব সেক্টর কয়টা? 64, অর্থাৎ 64টি। বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি? দেখেন এখানে প্রশ্নটা কয়ভাবে হয়। প্রথম কথা, বাংলাদেশের প্রথম উপন্যাস কোনটি? বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস কোনটি? এরপর হয় বাংলা ভাষার প্রথম নাটক কোনটি? প্রথম সার্থক নাটক কোনটি? প্রথম সার্থক ট্র্যাজিড নাটক কোনটি? বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন হয় এখান থেকে। তাহলে এখানে প্রথম উপন্যাস যদি বলি সেটা হবে আলালের খলে দুলাল, আর যদি প্রথম সার্থক বলা হয় তাহলে সেটি হবে দুর্গেশ নন্দিনী। খিলি পান এর ভিতর দিয়ে ওষুধ খাবে, এটা কোন কারক? এই যে ঝামেলাযুক্ত একটা, অনেকে বলে অধিকরণ কারক, যেহেতু খিলি পানের ভিতরে স্থান বোঝাচ্ছে। অনেকে বলে করণ কারক, কারণ এটা উপাদান বোঝাচ্ছে, রাইট? তাহলে এখানে আমরা কোনটা করব? যেহেতু এখানে আমাদের করণ কারক অপশনে নাই, সেক্ষেত্রে আমরা অধিকরণ কারকটাই করব। তাহলে এটা অধিকরণ কারক। তাহলে এটা অধিকরণ কারক কিভাবে হবে সেটা তো, যেহেতু আমরা কি বলি যে খিলি পান দিয়ে ওষুধ খাবে, তার মানে কোথায় দিয়ে? এখানে না খিলি পানের ভিতরে, ওখানে কিন্তু ভিতরে কথাটা উল্লেখ রয়েছে, সেক্ষেত্রে এটা কিন্তু আমরা অবশ্যই অধিকরণ কারকটাই সঠিক হিসেবে করব। কাতার বিশ্বকাপ ফিফার কততম আসর হিসেবে ছিল? এটা 22তম আসর ছিল 2022 সালে। এর পরবর্তীতে যে বিশ্বকাপ আসবে 2026 সালে, এই বিষয়ে মেক্সিকো, আমেরিকা এবং কানাডা, মেবি তিনটা, আমার সঠিক মনে নেই, মেক্সিকো আমেরিকা মনে আছে, আর তৃতীয়টা কানাডা হতে পারে, না হতে পারে, আপনারা একটু জেনে নেবেন। তাহলে এই বিষয়টা জানতে হবে যে আগামী মানে যে 23তম বিশ্বকাপ কত সালে হচ্ছে? 2026 সালে। কোন দেশ? 3টা দেশ আছে। মাস্কটটা কি? কতটি দেশ অংশগ্রহণ করবে? এই যে কয়েকটা ইনফরমেশন হলে আপনার যথেষ্ট। হ্যাড আই নন ইন অ্যাডভান্স আই ড্যাশ এনাফ মানি। আচ্ছা, তাহলে এখানে ইফ কন্ডিশনাল ব্যবহার হয়েছে, তাহলে হ্যাড আই নন ইন অ্যাডভান্স, তাহলে এখানে সঠিক উত্তর করব হ্যাড আই নন আছে, তার মানে এখানে উড হ্যাভ টেকেন করতে হবে, তাহলে উড হ্যাভ টেকেন এনাফ মানি। বার্ডস আই ভিউ, আচ্ছা বার্ডস আই ভিউ বলতে আমরা যদি দেখি পাখি অনেক উঁচুতে থাকে, তাই না? তাহলে পাখি যখন অনেক উঁচুতে থাকে, আমি আরও সহজ করে যদি বলি, বর্তমানে যে ড্রোন ভিউ আমরা দেখি, ড্রোন অনেক উঁচুতে দেখে যে একসাথে আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত দেখতে পাই, বাট আমরা কি এক্স্যাক্ট ধারণা করতে পারি যে কোথায় কোন ধরনের জমি আছে, কোথায় কোন ক্ষেত আছে, কোথায় কে দাঁড়িয়ে আছে? এটা তো জানি না। মোটামুটি একটা ধারণা পাই যে এই পুরো এলাকায় এখানে গাছগাছালি, এখানে জমি, এখানে রাস্তা, এরকম। তার মানে কি মোটামুটি একটা ধারণা, আমরা যদি বলি একটা রাফ আইডিয়া, এটা কিন্তু আমরা সঠিক উত্তর হিসেবে বিবেচিত করতে পারি। মোটামুটি ধারণা বা রাফ আইডিয়া। জাতিসংঘ স্মৃতিসৌধ কবে উদ্বোধন করা হয়? উদ্বোধন করা হয়েছিল 1982 সালে 16 ডিসেম্বর। তাহলে সঠিক উত্তরটা করবো 1982 সালের 16 ডিসেম্বর। রিক্সা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? কিছুক্ষণ আগেও আমরা পরে দিয়েছিলাম, জাপানি শব্দ। বাংলাদেশে একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত? নৃতাত্ত্বিক জাদুঘর এটি অবস্থিত চট্টগ্রামে, সিটিজি।
গারুদা কোন দেশের বিমান সংস্থা? এই বিমান সংস্থা থেকে একটা প্রশ্ন, গোয়েন্দা সংস্থা থেকে একটা প্রশ্ন, এগুলো কিন্তু ট্রেডমার্ক করা, এগুলো থেকে প্রশ্ন পাবেনই পাবেন। আমি কিন্তু ধরিয়ে দিচ্ছি, সবগুলো ধরিয়ে দিচ্ছি কোথা থেকে কোন প্রশ্নগুলো আসবে, ক্লাস করার সময় নোট করবেন। তাহলে এখানে ইন্দোনেশিয়া হচ্ছে গারুদা বিমান। এখানে রয়েছে কিউবিক রুট আবার কিউবিক 64, তাহলে এটা অ্যান্সার কত হবে? তাহলে প্রথমে আমরা 64 নেব, এরপরে হাফ নেব রুটের জন্য, এবার 1/3 নেব কিউবিক রুটের জন্য। যেহেতু 64কে আমরা 8 স্কোয়ার করতে পারি, তাহলে এই 2 আর এই যে 1/3, তাহলে এই 2 এই 2 কেটে গেল, 3 হলো। আবার 8কে আমরা 2 কিউব করতে পারি কি না? করতে পারি। তাহলে এই 8কে আবার যদি 2 কিউব করি, এই 1/3 গেল, তাহলে অ্যান্সার কত থাকলো? জাস্ট 2, আর 2টাই হবে এখানে সঠিক উত্তর। রিনা ইজ ড্যাশ দেন মিনা, তার মানে ওই যে বেশি সুন্দর, মোর বিউটিফুল এখানে ব্যবহার হবে, মোস্ট নয়। রিনা ইজ মোর বিউটিফুল দেন মিনা। যে প্রবীণ নয় তাকে এক কথায় কি বলা হবে? যে প্রবীণ নয় সে নিশ্চয়ই নবীন, তার মানে নবীনটা হবে রাইট অ্যান্সার। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন কি হয়? এই যে কিছুদিন আগে হয়ে গেল একটা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ হয়েছে। আগামী কয়েক মাস পরেও আবার পূর্ণগ্রাস হবে, যেটি বাংলাদেশ থেকে দেখা যাবে। তাহলে এখানে দেখবেন, এখানে দুইভাবে চিন্তা করবেন। দেখবেন এস এম ই, আমরা অনেকে এস এম ই লোনের কথা জানি না, এই এস এম ই একটা, এস ই এম একটা, একটা হচ্ছে এস এম ই আর একটা হচ্ছে সেম। তাহলে এটা কোনটা কি? তাহলে এস এম ই প্রথমটা হচ্ছে কি সান মুন আর্থ, আর এটা হচ্ছে সান আর্থ মুন। তাহলে এখন আমরা চিন্তা করি, যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে, এটা ভালোভাবে বুঝে নেবেন যে সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে, তাহলে কি হয়? এই যে সূর্যের আলোটা পৃথিবীতে আসে না, সেটা বাধা দেয় কে? চাঁদ বাধা দেয়, তার মানে সেটা দিনের বেলা হয়, তার মানে এটা হবে সূর্যগ্রহণ। তার মানে সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ অবস্থান করলে সেটা হবে সূর্যগ্রহণ। এবারে যদি আসি যে এস ই এম, তাহলে এখানে চাঁদ ও এখানে চাঁদ এবং সূর্য এই দুটোর মাঝখানে কে আসলো? পৃথিবী আসলো। তখন হয় কি যে সূর্যের আলো পৃথিবীতে বাধাপ্রাপ্ত হয়ে চাঁদে পৌঁছাতে পারে না, যেগুলো সেটা চন্দ্রগ্রহণ হয়। তার মানে কি এস এম ই যদি হয় সূর্য, আর এস ই এম সেম যদি হয়, তাহলে এটা হবে চন্দ্র। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। এ কমপ্লেক্স সেন্টেন্স মাস্ট হ্যাভ, তাহলে একটা কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকতেই হবে? সেটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকতে হবে, তার মানে ওয়ান প্রিন্সিপাল ক্লোজ। সঠিক বাক্যটি নির্ণয় করুন। ওয়ান অফ মাই ফ্রেন্ডস গেটস ফুল মার্কস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। মনে পড়ে এই কোয়েশ্চেনগুলো? হ্যাঁ, ঠিক সেম জিনিসটাই এখানে আছে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর গেটিং ম্যারিড টুডে, তার মানে এখানে সি নাম্বারটা হবে রাইট অ্যান্সার। তাহলে এখানে আমরা অ্যান্সারটা করব সি নাম্বার। আর এখানে আরেকটা কথা, যে যদি কখনো কোনো প্রশ্ন আপনারা দেখেন ভুল হয়েছে, অবশ্যই আমাদের ধরিয়ে দেবেন, কারণ যখন ক্লাসটা নেওয়া হয় অনেকাংশে দেখা যাচ্ছে যে কথার তালে ভুল হয়ে যায়, এটা অবশ্যই আপনারা একটু ধরিয়ে দেবেন। আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে? আন্তর্জাতিক পরিবেশ দিবস প্রতি বছর পালন করা হয় 5 জুন। বঙ্গভঙ্গের কারণে নতুন কোন প্রদেশ তৈরি হয়েছিল? এটা হয়েছিল পূর্ববঙ্গ এবং আসাম। কোন দেশটি বিম স্টিকের সদস্য নয়? বিম স্টিকের সদস্য নয় মালয়েশিয়া, কারণ ভারত থাইল্যান্ড এটি সদস্য। কোন বানানটি শুদ্ধ? উত্তরসূরি। উত্তরসূরি বানানের প্রথম কথা হচ্ছে দন্তস্বয়ে দীর্ঘকার হবে আর রয়ে হ্রস্বইকার হবে, সেক্ষেত্রে খ নাম্বারটা রাইট অ্যান্সার। হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখতো সে কে? মনে আছে সেই কবর কবিতার একটা লাইন, যতটুকু মনে পড়ে, হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখতো সে, তার মানে এখানে কি হবে? দিয়ে। দিয়েটা কি? এখানে দিয়ে অনুসর্গ হিসেবে ব্যবহার হয়েছে। বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোনটি? কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র একটাই রয়েছে বর্তমানে, না অনেক কয়েকটি খুব সম্ভবত রয়েছে, বাট অপশনগুলোর মধ্যে আমাদের বড় প্রক্রিয়াটাই কিন্তু হচ্ছে কয়লা নির্ভর। একটি আয়তাকার ক্ষেত্রে 20% বৃদ্ধি এবং 10% হ্রাস করলে ক্ষেত্রফলে শতকরা কত পরিবর্তন ঘটবে? এটা আমরা দুইভাবে শিখাবো, দেখবেন দুইভাবে শিখাবো, দুইভাবে আপনারা করার চেষ্টা করবেন বা আপনাদের যেটা ভালো মনে হয়। প্রথম হচ্ছে আমরা ফর্মুলা ব্যবহার করব। কত? 20। তাহলে এখানে আমাদের 20 কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি যোগ হ্রাস গুণন বৃদ্ধি গুণন হ্রাস ভাগ 100, তাহলে 20 প্লাস এখানে মাইনাস গুণন 20 গুণন -10 ভাগ 100,
তার মানে এখানে কত হবে, তাহলে 20 মাইনাসে প্লাসে মাইনাস হবে, তার মানে এখানে 10 হবে, গুণন এখানে মাইনাস কত হবে 200 হবে, ভাগ 100। এই শূন্য এই শূন্য কাটা গেল, এই শূন্য এই শূন্য কাটা গেল, তাহলে 2 দিয়ে কত হলো -20। তার মানে কি হবে, এখানে অ্যান্সারটা আমাদের কি হবে সরি এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, তাহলে 10 থেকে -2 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে 8 হবে, তাহলে 8 হবে আমাদের এখানে সঠিক উত্তর। এখন কথা হলো এখানে 8% হ্রাস পেলো নাকি 8% বৃদ্ধি পেলো সেটা কিভাবে বুঝবো। এখন কথা হলো এখানে আমাদের +8 আসছে নাকি -8 আসছে, +8 আসছে, তার মানে 8% বৃদ্ধি। যদি -8 আসতো তাহলে সেটা পায় 8% হ্রাস। দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যথাক্রমে 28 এবং 4। বড় সংখ্যাটি কত? সেম টাইপের অঙ্ক গতকাল দেওয়া হয়েছিল। আচ্ছা, দুটি সংখ্যার যোগফল, তাহলে এই টাইপের অঙ্ক আজকেই কিন্তু করানো হচ্ছে। তার মানে x + y = 28 আর x - y = কত 4। তার মানে এখানে 2x এর মান কত হবে 24, তাহলে x এর মান কত 12, তাই হচ্ছে। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের এখানে বড় সংখ্যা চেয়েছে, তার মানে এখানে 28 থেকে 12 বাদ দিব, তাহলে কত হবে 16। তার মানে বড় সংখ্যাটি কত হবে 16 আর ছোট সংখ্যাটি 12। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। আপনারা যেখান থেকে এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে শেষ করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি মূল্যবান ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।